আমি এক পলকে তাকিয়ে আছি সেই দরজার দিকে। এই দরজাটাকে আমি খুব ভালো করেই চিনি। কিন্তু আগের সেই দরজা ছিল খুব সুন্দর, ঝকঝকে, কিন্তু আজকের দরজাটা ধুলোয় ভরা আর রংচটা। আমি ধাক্কা দিতেই একটি কটকট আওয়াজের সাথে দরজাটা খুলে গেল। আমি আস্তে করে ভেতরের বাম দিকে তাকালাম। উঠোনের পাশে পড়ে আছে এক ধুলোমাখা পুতুল। তার একটু দূরেই পড়ে আছে অনেকগুলো মাটির ভাঙা খেলনা। আমি আস্তে আস্তে পা বাড়াই বাড়ির ভেতরে। চারিপাশটা কেমন যেন থমথমে, কিন্তু এখনো সেই পুরনো শিউলি ফুলের বাসনা এই বাড়ির প্রতিটি কোণায় কোণায়। আমি বাড়ির চৌকাঠ পার হব, তখনই হঠাৎ পশ্চিমের বাতাসে বাড়িতে পড়ে থাকা সব ধুলো উড়তে শুরু করলো। এমন মনে হলো যেন বাড়ির প্রতিটি ইট জেনে গেছে 10 বছর পর বাড়ির লোক বাড়ি ফিরেছে। আমি একটা দীর্ঘশ্বাস ফেলে হাতে থাকা ব্যাগটা নামিয়ে রেখে এক দৌড়ে ভেতরে চলে গেলাম। আমার পায়ের নুপুরের আওয়াজে যেন চিৎকার করে বলছে, শুনছো, আমি চলে এসেছি। আমি পুনরায় তোমার কাছে ফিরে এসেছি। আমি ঠিকই পাইনি কোন সময় আমার চোখ থেকে পানি গড়িয়ে পড়েছে। হঠাৎ আমি আমার কাঁধে কারো হাতের স্পর্শ ঠিক পাই। হালকা করে ঘাড় ঘুরিয়ে দেখি আমার দাদা রবিউল খান আমার দিকে এক রাশ স্নেহ নিয়ে তাকিয়ে আছেন। হঠাৎই আমার দাদি মাজেদা বেগম আমাদেরকে দেখে বলল, এখানে খাড়াইয়ের না থাইক্কা ঝাড়ু হাতে লও, সব কিছু পরিষ্কার করা লাগবো। আমি দ্রুত চোখের জল মুছে দাদুর দিকে একবার আমার সেই ফেমাস দাঁত কেলানোর হাসিটা দিয়েই হাতে ঝাড়ু নিয়ে শুরু করলাম বাড়ি পরিষ্কার করা। যতই আমি পরিষ্কার করি ততই ক্লান্ত লাগে, কিন্তু মনের মধ্যে একটা কথা যে বারবার ভেসে ওঠে, আমার বাড়িকে আমি নিজের হাতে নিজেই সাজাবো। কাজ করতে করতে হঠাৎই লক্ষ্য করলাম একটি লোক কিছুক্ষণ ধরেই মেন গেটের কাছ থেকে ভেতরে উকি দিচ্ছে। আমি কিছু বলতে যাব তার আগেই তিনি চলে গেলেন। আমিও কাজে ফেরত গেলাম। ওসব নিয়ে অত কিছু ভাবলাম না। 10 মিনিট পরে দেখি প্রায় 20 থেকে 25 জন মানুষ হাতে ঝাড়ু, ঝাঁটা, লাঠি আরও কত কি নিয়ে বাড়ির ভিতরে ঢুকছে। আমার মস্তিষ্ক তখন আমার মাথার ভেতর থেকে এক লাফ দিয়েই পালিয়ে গেছে। কি করব বুঝতে পারছি না। তাদেরকে তেড়ে আসা দেখে আমার পাও যেন পাথরের মতো এক জায়গায় স্থির হয়ে আছে। এই লোকগুলোর মধ্যে থেকে এক বয়স্ক মহিলা আমাকে জড়িয়ে ধরে বললেন, বুড়ে তুই ফিরে আইসোস। তার সাথে কোনো কথা বলার আগেই খেয়াল করলাম আমার বড় কাকা শরীফুল খান হাতে মাকড়সার জাল পরিষ্কার করার লম্বা ঝাড়ুটা নিয়ে উঠোনের ভিতর প্রবেশ করছেন। তখন তিনি ওই লোকগুলোকে লক্ষ্য করলেন। হঠাৎই তিনি একজনের কাছে দৌড়ে গিয়ে বললেন, আরে বন্ধু ফটক, কেমন আছিস? তারা আপন মনে কথা বলতে শুরু করলো। আমি খেয়াল করলাম তাদের কথা বলতে বলতেই আমার পরিবারের প্রায় সবাই বের হয়ে এসেছে উঠোনে। আমার দাদিকে দেখি তাদের মধ্যে থেকে এক বয়স্ক মহিলার হাত টেনে নিয়ে বারান্দায় বসলো। তারপর তার পানির বাটা বের করে পান ছেঁচতে ছেঁচতে সেই বয়স্ক মহিলার সাথে গল্প করা শুরু করলেন। আমি লোকগুলোকে ভালো করে লক্ষ্য করলাম। তাদের মধ্যে কারোর চেহারা কিছু চেনা চেনা মনে হচ্ছে, কিন্তু তারা যে আসলে কে হবে সেটা সঠিক করে বলতে পারবো না আমি। হঠাৎই লক্ষ্য করলাম তার মধ্যে থেকে একটা মেয়ে আমার দিকে তেড়ে এসে আমার কান টেনে ধরলো আর বলল, আমায় চিনিস না পটল, আমি তোর মুলা। এই কথা শোনা মাত্রই আমার মনে পড়ে গেল তার কথা। আমি আর এক মুহূর্ত দেরি করলাম না, তাকে জড়িয়ে ধরলাম। সে যে মেহজাবিন শেখ, আমার শৈশবকালের একমাত্র ঘনিষ্ঠ বন্ধু। তাকে ছাড়া আমি কোনো সময় খেলতাম না। নিজের থেকে তাকে একটু ছাড়িয়ে নিয়ে লক্ষ্য করলাম উচ্চতায় সে আমার থেকে একটু ছোট, কিন্তু মেয়েটা দেখতে খুবই সুন্দর। টানা চোখ, হালকা করে কাজল দিয়েছে, কপালে ছোট্ট একটা কালো টিপ, কালো মিচমিচে চুলগুলো পড়েছে তার কোমর পর্যন্ত। বিশ্বাস করো, আমি যদি ছেলে হতাম আমি নিখাত
ওকে দেখে টাসকি খেতাম, আর নয়তো তুলে নিয়ে গিয়ে বিয়ে করে ফেলতাম। আমি মেহজাবিনকে কিছু বলতে যাব, তখনই দেখি আরও অনেকজন লোক বাড়ির মধ্যে আসছেন। তারা দেখতে মোটেও গ্রামের সাধারণ মানুষ লাগছে না। তাদের পরনে দামি দামি পোশাক। তাদের মধ্যে কয়েকজনকে আমি ভালো করেই চিনি। তারা কে সেটাও বলতে পারবো। তাদের ভেতরে সবার আগে যে বয়স্ক লোকটি প্রবেশ করেছেন, তিনি তার হাতের লাঠি নিয়ে ছুটছেন আমার দাদুর পেছনে। তাদেরকে দেখে মনে হচ্ছে দুটি ছোট্ট দুষ্টু ছেলে খেলা করছে উঠোনে। হঠাৎই আমার চোখ দুটো আটকে গেল সবার পেছনে দাঁড়িয়ে থাকা এক ছেলে, যে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে উঠোনের একটি প্লারের সাথে। দেখতে অনেকটা লম্বা, সুঠাম দেহের অধিকারী। চুলগুলো বেশি ছোট ছোটও না, আবার অতিরিক্ত বড়ও না, আর গালে আছে হালকা দাড়ি। গায়ের রংটা একটু শ্যামলা। পরনে রয়েছে কালো শার্ট আর কালো প্যান্ট। শার্টটা ইন করা, হাতাটা ভাঁজ করা। দেখতে খুব সুন্দর লাগছে। আমি যে তার দিকে নির্লজ্জের মতো তাকিয়ে আছি সেটা খেয়াল করলো এতক্ষণে মেহজাবিন। সে আমার মাথায় একটা গাঁটটা মেরে আমার কানের কাছে ফিসফিস করে বলল, "কী রে, আমার ভাইকে দেখে টাসকি খালি নাকি?" আমি এখনও নির্লজ্জের মতোই তার দিকে তাকিয়ে আছি। আমি দেখলাম সেই ছেলে আমার দিকে তাকিয়ে ভ্রু নাচালো। আমি আমার চোখ নামিয়ে নিলাম আর অনুভব করলাম আমার গাল দুটো একটু গরম হয়ে উঠেছে। আমি মেহজাবিনের হাত ধরে টেনে বাড়ির উত্তর দিকে বাগানে নিয়ে গেলাম। আমার মনে যে হাজার প্রশ্ন উঠছে। তাকে আমি চিনতে পেরেছি, কিন্তু প্রশ্নটা এটাই যে আমি যাকে চিনতে পেরেছি সে কি আসলে সেই নাকি অন্য কেউ? আমি মেহজাবিনের দিকে তাকালাম, দেখলাম ও মিটমিট করে হাসছে। আমি মেহজাবিনকে জিজ্ঞাসা করলাম, "আচ্ছা, ওনার নাম কি?" মেহজাবিন একটু বাঁকা হেসে বলল, "তার নাম আব্রাহাম।" আমি মনে মনে ভাবলাম, এক নাম তো অনেক মানুষেরই হতে পারে, এ হয়তো অন্য আব্রাহাম। আমি জিজ্ঞাসা করলাম পুনরায়, "কোন আব্রাহাম?" ও বলল, "তোর আব্রাহাম ভাইয়ের কথা মনে নেই?" আমি নাসূচক মাথা নাড়লাম। মেহজাবিন আবার বলল, "তার নাম আব্রাহাম শেখ নীল। আশা করি এইবার চিনতে পারবি।" এই পুরো নামটা শুনেই আমার গলা শুকিয়ে আসছে। মনে হলো পায়ের নিচের মাটিগুলো ধসে পড়ছে। কালবৈশাখীর সব কালো ঝড় আমার মাথার উপরেই ভেঙে পড়ছে। আমি মেহজাবিনের দিকে তাকালাম আর কাঁপা কাঁপা গলায় জিজ্ঞাসা করলাম, "উনি নীল ভাই?" মেহজাবিন হ্যাঁ সূচক মাথা নাড়ল। আমার মনের মধ্যে কালবৈশাখী ঝড় বয়ে যাচ্ছে। সব কিছু তছনছ হয়ে যাচ্ছে। কি করব বুঝতে পারছি না। ওইখানে আর এক মুহূর্ত দাঁড়ালাম না। আমি এক দৌড়ে চলে আসলাম বাড়ির ভেতরে। এখন নিজেকে খুব অসহায় অসহায় মনে হচ্ছে। কার কাছে যাব ঠিক না পেয়ে আমি আমার দাদুকে খুঁজতে লাগলাম। দেখলাম তিনি বারান্দার উপরে বসে সবার সাথে আড্ডা দিচ্ছেন। কিছু লোক মা চাচিদের সাহায্য করছেন বাড়ি পরিষ্কার করতে। আমিও দৌড়ে যেয়ে দাদুর পিছনে যেয়ে বসলাম। আমার এই অবস্থা দেখে দাদু একটু অবাক হয়েই আমার দিকে তাকালেন। কি হয়েছে আমার হয়তো বোঝার চেষ্টা করছেন, কিন্তু বুঝতে পারছেন না। তখনই দেখলাম মেহজাবিনও বাড়ির ভেতর এসেছে, কিন্তু সে আমাদের এখানে আসেনি। সে ধীর পায়ে এগিয়ে গিয়েছে নীল ভাইয়ের কাছে, তার পাশে বসেছে আর ফিসফিস করে যেন কি তাকে বলছে। হঠাৎই দেখলাম নীল ভাই আমার দিকে কেমন এক চাহনি নিয়ে তাকিয়ে আছেন। আমি আরও এঁটে সেটে বসলাম দাদুর পেছনে। তখনই আমার দাদুর সাথে যিনি কথা বলছিলেন তিনি বলল, "দাদু ভাই, আমার কথা মনে আছে?" আমি হ্যাঁ সূচক মাথা নাড়লাম আর বললাম, "হ্যাঁ মকলেশ দাদা, আমার আপনার কথা সব মনে আছে।" মকলেশ দাদু হেসে উঠে বললেন, "তোমার দেখি সত্যিই সব মনে আছে।" আমিও ওনার সঙ্গে একটু হাসলাম, কারণ ওনার আসল নাম মুজাহিদ শেখ। আমি যখন 3 বছর বয়স তখন থেকে জেদ করে ওনাকে মকলেশ দাদা বলেই ডাকি। দাঁড়ান দাঁড়ান, আমি তো ভুলেই গিয়েছি নিজের পরিচয় দিতে। তো শুরু থেকে শুরু করি।
আমার দাদার নাম রবিউল খান। তিনি একসময় এই গ্রামের জমিদার ছিলেন, বরং এখনও অনেক মানুষই তাকে জমিদার হিসেবেই মেনে চলেন। তার স্ত্রী মানে আমার দাদি মাজেদা বেগম, তিনি ছিলেন এক ডাকাত বাড়ির কন্যা। তার সাহসের পরিচয় ভবিষ্যতে আপনারা পেয়ে যাবেন। তাদের ঘর আলো করে এসেছিল 3 ছেলে। আর যাই হোক, ওই কথাটা আপনাদের নয় অন্য একদিন বলবো। আমার বড় কাকু শরীফুল খান, তিনি আমার বাবা আর ছোট কাকু সবাই মিলে একটি বিজনেস সামলাতেন। আমার বড় চাচি মালিহা বিশ্বাস, তাদের ঘরে 2টি ছেলে। আমার বড় ভাইয়ের নাম রাফি খান আর মেজো ভাইয়া আরিফ খান। আমার বাবা সাজ্জাদুল খান, আমার আম্মু মাহাদিবা খান। আমার ভাই আমার থেকে বড় আরশ খান। আমার ছোট কাকু রফিক খান, তার স্ত্রী মারিহা শেখ, তাদের মেয়ে মিমি খান, মাত্র 14 বছর বয়স। ছোট ছেলের নাম রনি খান, 9 বছর বয়স। আর আমি সুমাইয়া খান সুমু, এই বাড়ির বড় মেয়ে। এতক্ষণ তো শুনলেন সুমুর থেকে সব কথা। এখন নয় গল্পটা বলার দায়িত্ব আমিই নিই। সুমু রবিউল সাহেবের পেছন থেকে বারবার নীলের দিকে তাকাচ্ছে। হঠাৎই তখন তার ফোন বেজে উঠল। সে তার ফোনের উপরে ভেসে ওঠা নামটা দেখল। সে দাঁড়িয়ে ফোনটা ধরল, ধরেই বলল, আচ্ছা ঠিক আছে, আমি আসছি বলেই সে এক দৌড়ে বেরোয় গেল। খেয়ালও করলো না সে এখনো খালি পায়ে আছে। বাড়ির সবাই একটু অবাক হয়েই তাকিয়ে আছে। সে আবার কোথায় যাচ্ছে? মেন গেটের দিকে। 5 মিনিট পর সুমিকে দেখা গেল একটি মেয়েকে নিয়ে এসে বাড়ির ভেতরে প্রবেশ করছে। হেজাব পরা ও মুখে নেকাব বাঁধা সেই মেয়েটির। সুমু বলল, আমি ওনাকে নিয়ে আমার রুমে যাচ্ছি। খানবাড়ির সবাই মাথা নাড়ল। সুমু ওই মেয়েটিকে নিয়ে ওর ঘরে চলে গেল। ওদের যাবার পরপরই মেন গেট দিয়ে প্রবেশ করলো রাফি খান, হাতে 2টি লাগেজ। মারিহা বিশ্বাস ছেলেকে দেখে ছেলের কাছে গেলেন, ঘাম মুছতে মুছতে বললেন, বাবা তোদের আসতে সমস্যা হয়নি তো? রাফি এপাশ ওপাশ মাথা নাড়ল। মালিহা খান একটা রুমের দিকে ইশারা করে বলল, যা ওই রুমে যা, কাপড় ছাড়। রাফি সেই রুমের দিকে চলে গেল, সুমুর রুমে। সুমু ওই মেয়েকে সাহায্য করছে তার বোরকা খুলতে, আর কি যেন বলতে চাচ্ছে তাকে, কিন্তু শুধু আমতা আমতা করছে। সেই মেয়েটা সেটা খেয়াল করলো। সে বলল, কি হয়েছে সুমু? সুমু তার দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলো, ভাবি তোমরা কি আবার ঝগড়া করেছো? সেই মেয়ে একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, ঝগড়া তাদের ভেতরেই হয় সুমু যারা একে অপরের সাথে কথা বলে। আর তোমার ভাই আমাকে এতটাই ঘৃণা করে যে সে আমার সাথে একটা কথাও বলে না সুমু। আচ্ছা সুমু, আমাকে একটা কথা বলো তো, এই ঘৃণার কারণ কি আমি সুন্দরী না, আমি মোটা বলে, নাকি তোমার ভাইয়ের মনে অন্য কোনো সুন্দরীর বসবাস? বলো তো আমায়। মনের ভেতরে সব থাকা ক্ষোভ যেন অশ্রু হয়ে বেয়ে পড়ল তার চোখ দিয়ে। তখনই রুমে প্রবেশ করলেন মালিয়া বিশ্বাস। সে এক মুহূর্ত দেরি না করে ছেলের বুকে জড়িয়ে ধরে বলল, মা কাঁদিস না, তোর চোখের জল আমার সহ্য হয় না। আমার ছেলের 7 কপালের ভাগ্য, ও তোকে বউ করে পেয়েছে, কিন্তু এই শয়তান তা বুঝে না। কি হইছে? বাপের মতো হইছে একদম। তিনি সেই মেয়ের চোখের পানি মুছতে মুছতে বলল, শোন মা, তুই হলি বিশ্বাস বংশের মেয়ে, জান্নাতুল বিশ্বাস। আমরা কোনো সময় মানুষের কথায় কাঁদি না, আমরা সব সময় মানুষকে কাঁদাই। তুই আমার ছেলেকে টাইট দে তো, আমি তোর পাশে আছি। জান্নাতুল এপাশ ওপাশ মাথা নেড়ে বলল, মা আমি ওনাকে অসম্মান করতে পারবো না। সুমু এতক্ষণ বসে বসে শাশুড়ি বিটার বউ সব কিছুই দেখছিল। সে উঠে দাঁড়িয়ে তাদের সামনে দাঁড়ালো আর বলল, ভাবি তোমাকে তাকে অসম্মান করতে হবে না, কিন্তু আমি যা বলবো শুধু তাই করো। 2 শাশুড়ি আর বৌমা সুমুর দিকে তাকালো, দেখলো সুমুর ঠোঁটে একটা বাঁকা হাসি। বাংলার গানে যেভাবে আমরা ডান্স করি সেভাবে ডান্স করছে সেখানে। বিকাল গড়িয়ে সন্ধ্যা। বাড়ির গুরুত্বপূর্ণ সব ঘর ও জায়গা পরিষ্কার করা হয়েছে, শুধু বাকি আছে কিছু কিছু জায়গা যা কাল করা হবে। বাড়ির পুরুষরা সবাই উঠোনের মাঝ বরাবর
পাটি পেরে বসে কিছু কথা বলছে। মহিলারা রান্নাঘরের কাছে বারান্দায় বসে রাত্রে কি রান্না হবে তা নিয়ে কথা বলছেন। সুমু রাফি আর জান্নাতুলকে বাজারে পাঠিয়েছে। সুমু হঠাৎ দৌড় দিয়ে সবার মাঝ বরাবর এসে দাঁড়িয়ে বলল, আমার কথা কান খুলে শোনো সবাই। যদি তোমরা চাও ভাবি আর ভাইয়ার মধ্যে সম্পর্কটা ভালো হোক, তাহলে আমি যা বলবো তাই করবা। যদি কেউ জিগায় জান্নাতুল ভাবি কে, তোমরা বলবা জান্নাতুল ভাবি আমার মামাতো বোন এবং সে অবিবাহিত। সুমু হঠাৎ কি যেন মনে পড়ল। সে বলল, আচ্ছা, যখন আমি জান্নাতুল ভাবিকে নিয়ে আমার রুমে গেছিলাম তখন কেউ ভাবির সম্পর্কে জিজ্ঞাসা করেনি তো? সবাই না সূচক মাথা নাড়ল। সুমু স্বস্তিশ্বাস ফেলল আর বলল, আমার কথা শুনলে তাড়াতাড়ি নাতি নাতনির মুখ দেখবা, আর যদি না শোনো তাহলে জীবনে আর দেখবা না। তারা সবাই সুমুর দিকে তাকিয়ে আছে। তারা সুমুর এই রকম অদ্ভুত অদ্ভুত ব্যবহারে অভ্যস্ত। 10 থেকে 15 মিনিট পর রাফি আর জান্নাতুল বাড়ির মধ্যে প্রবেশ করলো। তখন সুমু দৌড়ে গেল জান্নাতুলের কাছে। জান্নাতুলের হাতে থাকা বাজারের ব্যাগটা ছো মেরে নিয়ে এক দৌড়ে রান্নাঘরে গিয়ে ব্যাগের মধ্যে থাকা সিঙ্গারা বের করে তার ভেতর থেকে একটা সিঙ্গারা আর 2টা বেগুনের চপ নিল। যখন জান্নাতুল বাজারে যাচ্ছিল সুমু বারবার করে তাকে এগুলো নিয়ে আসতে বলেছিল। চপ আর সিঙ্গারা নিয়েই সুমু রান্নাঘর থেকে বের হতেই দেখলো রাফি বাকি বাজারের ব্যাগগুলো নিয়ে রান্নাঘরের দরজার সামনে রাখছে। সুমু সিঙ্গারা খেতে খেতে বলল, রাফি ভাই, ভাবি আমার কাছে শুবে, আমি একা থাকতে ভয় লাগে। রাফি সুমুর দিকে এক পলক তাকালো, তারপর সেখান থেকে চলে গেল। সুমু ভেংচি কেটে বলল, এর মুখমণ্ডলটা কি পাথর দিয়ে তৈরি নাকি? সুমু হেলে দুলে এসে দাঁড়ালো বারান্দার এক কোণে। হঠাৎ দেখলো নীল অনেকগুলো লোকের সাথে ঢুকছে, আর তাদের সাথে রয়েছে বড় বড় হাঁড়ি, পাতিল, গামলা। সেগুলো তারা উঠোনের মাঝে রাখছে। নীল রবিউল সাহেবকে উদ্দেশ্য করে বলল, দাদু, দাদা এই খাবারগুলো পাঠিয়েছেন। আপনারা অনেক দূর থেকে আজ এসেছেন আর সব কিছু পরিষ্কার করেছেন। আপনারা খুব ক্লান্ত, তাই এই খাবারগুলো নিয়ে এলাম। এইবার বাড়ির মহিলাদেরকে উদ্দেশ্য করে বলল, আপনারা আর কষ্ট করে রান্না করবেন না, আপনারাও তো ক্লান্ত। রবিউল সাহেব নীলকে ইশারা করে তার পাশে বসতে বললেন। নীলও বাধ্য ছেলের মতো তার পাশে বসলো। রবিউল সাহেব বললেন, এত কষ্ট কেন করলে তোমরা? আমরা নয় কিছু ম্যানেজ করতাম। নীল নাসূচক মাথা নেড়ে উঠে বলল, আপনাদের সেবা করা আমাদের দায়িত্ব, এতে কোনো কষ্ট নয়। রবিউল সাহেব নীলের উত্তরে খুশি হলেন। রবিউল সাহেব বললেন, তাহলে আমাদের সাথে রাতের খাবার খেয়ে তারপর বাড়ি যাবে তুমি, তাছাড়া আমি তোমায় ছাড়বো না। নীল মাথা নাড়িয়ে সম্মতি জানিয়ে দিল। সুমু এইসব কাণ্ড পিলারের পেছন থেকে চপ খেতে খেতে দেখছিল। তার ভালো লাগছে, কারণ মা চাচিদের আর কষ্ট করে রান্না করতে হবে না। কিন্তু নীলের কথা ভেবেই সুমুর রাগ হচ্ছে। মনের মধ্যে গেলে রাখা অনুভূতিগুলো পুনরায় বেরিয়ে আসতে চাচ্ছে। সে যে গত 10 বছর ধরে এই অনুভূতিগুলোকে কবর দিতে ব্যস্ত ছিল, হঠাৎ হঠাৎ কেন পুনরায় এগুলো জীবিত হতে শুরু করলো? সে ভয় পাচ্ছে। সে যদি নীলের আশেপাশে বেশি ঘুরঘার করে তাহলে হয়তো সে নিজেকে কন্ট্রোল করতে পারবে না। কথায় আছে না, যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধে হয়। সুমু মনে করেছিল নীলদের খাওয়া হয়ে গেলে সে যখন চলে যাবে তারপরে সে খেতে আসবে, কিন্তু তার মা খেতে আসছে না বলে তার মাথায় খেয়ে ফেলেছে। সুমু যখন নিচে এসে দেখলো খাবার টেবিলে সবাই বসে খাচ্ছে, নীল বসেছে রবিউল সাহেবের পাশে। খাবার টেবিলে শুধু একটা চেয়ারই ফাঁকা, তাও সেটা নীলের পাশে। সে মা চাচিদের সাথে পরে বসে খাবে বললে মা চাচি তাকে ধমক দিয়ে বসিয়ে দেয় সেখানে। কিছু বলতেও পারছে না, সহ্যও করতে পারছে না। মা চাচি খাবার বেড়ে দিল। হঠাৎই দেখলো নীল তার প্লেটে চিংড়ি মাছ উঠিয়ে দিয়েছে। কারোর সামনে কোনো কিছু সিনক্রেট করবে না, তাই সে চিংড়ি মাছটা খেলো। উঠতে যাবে তার আগেই সে অনুভব করলো তার বাম হাতটা, আমার এটা ছাড়ার কথা ছিল আরও অনেক আগে,
কিন্তু আমি যে মানুষ, এইটা রেকর্ড করার পরে একটা জিনিস এপাশ ওপাশ করতে যেয়ে পুরোটাই ডিলিট করে ফেলছিলাম। এখন বাজে রাত 3:30, বসে বসে এই কাজ করতেছি। তাও কপাল ভালো রুমমেট নাই, না হইলে তো আর কিছু বলার নাই আমার। যাই হোক, গল্প যদি ভালো লাগে লাইক করেন, কমেন্ট করেন, পরবর্তী পর্বের জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করেন। দ্রুতই দেখা হবে আবার। বাই বাই।